উঁচু সদর দরজা, তবে আশপাশে ঝোপ জঙ্গলই বেশি, বাড়ি নেই বললেই চলে। ঝড়ের মধ্যে তাড়াহুড়ো করে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। দরজা খোলাই ছিল, ভিতরটা ঘুটঘুটে অন্ধকার, দম বন্ধ করা পরিবেশ। পঞ্চা এলি? আমি থতমত খেয়ে গেলাম, এই পঞ্চাটা আবার কি? আরে অন্ধকারে কেই বা কথা বলছে? আচ্ছা, কাছাকাছি একটা বেঞ্চে একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে হালকা হ্যারিকেনের আলোয়, তার শরীর অস্পষ্ট। আমি চটজলদি জবাব দিলাম, মানে হ্যাঁ এসছি। যা, দোতলার পূব দিকের ঘরটায় সোজা চলে যা, পেয়ে যাবি। না, এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না। এগিয়ে গেলাম। ভিতরে অন্ধকারটা এতটাই গভীর যে কোথায় সিঁড়ি কোথায় পূব দিক সে বোঝা দায়। তবু এগিয়ে গেলাম। 5-6 পা হাঁটার পর হোঁচট খেয়ে ছিটকে পড়লাম। কি হলো রে পঞ্চা, পড়লি নাকি? না, ও কিছু নয়। তোর আজকাল কাজে একদম মন নেই। আমি কিছু বললাম না এখনো। মনে পড়লো পকেটে মোবাইলে একটা ছোট টর্চ আছে, সেটা জ্বালিয়ে নিলেই হয়। কোনো রকমে উঠে বসে মোবাইলের টর্চটা জ্বাললাম। মেঝেতে আলো ফেলতেই আঁতকে উঠলাম। কি হলো রে, চিৎকার করছিস কেন? বাঘ! ওরে হতভাগা, তুই কি ভুলে গেলি ওটা কি আজ সকালে যে মারলি? একদম মাথা কানে গেছে তো। দেখলাম বাঘের কান দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁচলাম, তার মানে বাঘটা মৃত। না 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 না, এসব বিৎকট জায়গায় বেশিক্ষণ থাকা একদম উচিত হবে না। আমি পালিয়ে যাবার জন্য তৈরি হলাম। কি হলো? শেখের ঘরে যা, তোর জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছেন উনি। আর পালানো হলো না, এখন পালাতে গেলেই গন্ডগোল বাঁধতে পারে। তাছাড়া বাইরে প্রবল ঝড় আর টুকটাক বৃষ্টি শুরু হয়েছে। সামনে দালানের পাশে সিঁড়ি দেখতে পেলাম। বস্তা হাতে সিঁড়ি দিয়ে ধীরে উপরের দিকে উঠে গেলাম। সাথে সাথে বাড়ি কাঁপিয়ে ঘড়ির শব্দ। তার মানে 3টেও বেজে গেল। ওম চিং বিড়িং বিড়িং ফট ফট, উঠে জ্যান্ত হয়ে ঝটফট। বোম বোম ধ্যান তারি খার খার বোম, উঠে কর 3 বার বকম বকম। ওম কিরিং বিড়িং কিরিং বিড়িং কিরিং বিড়িং। আজব, বিদঘুটে গলায় কে সব ভুলভাল বকছে রে বাবা। আমি শব্দের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেলাম। আওয়াজটা শেষের ঘর থেকেই আসছে। দরজার আড়াল থেকে ভিতরটা দেখার চেষ্টা করলাম। সারা ঘর ধোঁয়ায় ভর্তি, কিচ্ছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। কে যেন সামনে মন্ত্রোচ্চারণ করেই চলেছে। এত দেরি কিসের? এবার ধোঁয়ার মধ্যে থেকে দুটো চোখ স্পষ্ট, ভয়ঙ্কর দুটো চোখ। কি হলো পঞ্চা? আমি উত্তর চেয়েছি, এত দেরি কিসের? সত্যিটা কি জানিয়ে দেওয়া উচিত এখন, নাকি এতে আমার বিপদ আরো বাড়তে পারে? কিছু মাথায় এলো না আমার। আড়াল থেকে বললাম, ভুল হয়ে গেছে। ওটাকে ওখানে রেখে ও পাশের ঘর থেকে তোর হিস্সাটা উঠে চলে যা। মনে হলো লোকটা বেশ রেগে গেছে। আমি আড়াল থেকেই তাড়াহুড়ো করে বস্তাটা রেখে দিয়ে পাশের ঘরের দিকে এগিয়ে গেলাম। লোকটা আবার কিসব মন্ত্রোচ্চারণ শুরু করলো। আমি সামনে গিয়ে ঢাউস দরজার পাল্লাটা খুলতে তীব্র কেমিক্যালের গন্ধ বেরিয়ে এলো। ভিতরে ঢুকতেই দেখলাম ঘরের চারদিক জুড়ে শুধু বড় বড় কাচের বয়াম, আর সেখানে নানা ধরনের বিৎকট প্রাণী তরলে নিমজ্জিত। সাপ, জঙ্গলি, মাকড়সা, কচ্ছপ, এমনকি পেঙ্গলিনও। আমি এসব থেকে স্তম্ভিত। মনে প্রশ্ন জাগলো, এসব দিয়ে লোকটা করে কি? এসবের থেকেও সব থেকে বেশি যে আমার চোখ কাড়লো তা হলো বস্তা ভর্তি সোনার মোহর, গয়না ঘরের মেঝেতে ছড়ানো। আমি কল্পনাও করিনি ব্যাপারটা যে এতটাও সত্যি হবে। আমার চোখ ঝলসে গেল। অনেক স্বপ্ন এলো চোখে। মাকে একটা সুন্দর বাড়ি করে দেব, সারা জীবন অনেক কষ্ট করেছে ওই ভাঙা ঘরে। দাদাকে একটা সুন্দর মোটর বাইক কিনে দেব, আরো আরো কত কি। তারপর ওই বস্তা থেকে কয়েকটা মোহর হাতে তুলে নিতেই সাথে সাথে একটা কঙ্কালের হাত সে বস্তা থেকে বেরিয়ে এলো। ওরে বাপরে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড। হাতে ধরা মোহরগুলি ছিটকে পড়ে গেল মাটিতে। হঠাৎ পাশের ঘর থেকে গো গো করে একটা আর্ত চিৎকার। আমি ছুটে আবার সেদিকেই গেলাম। এতক্ষণে ঘরের সব ধোঁয়া উবে গিয়ে অন্দরে বিভৎস দৃশ্য প্রকট হয়েছে। মোমের আলোয় মায়াময় চারদিক। এক দৈব চেহারার লোক, মুখ দেখলেই গায়ের লোম খাড়া হয়ে ওঠে। পরনে কালো মিশমিশে পটুয়া, গলায় মোটা ধাতব চেন চকচক করছে।
এক মনে কি মন্ত্রোচ্চারণ করেই চলেছে। নিচে চিতাবাঘের ছালের উপর শায়িত এক কঙ্কালসার দেহ, জীবিত না মৃত বোঝার উপায় নেই। সে শরীরকে প্রবল শক্তি দিয়ে কি যেন টেনে তুলছে ওপরে। সেই দেহ দিয়ে শব্দ মিশ্রিত হচ্ছে বারংবার। শব্দ নয়, আর্তনাদ। লোকটা পাথরের বাটি থেকে কি যেন গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে ওই নশ্বর দেহের উপর, আর সে দেহ যন্ত্রণায় আরো ছটফট করে উঠছে। ওই তো ওধারে মৃত প্যাঙ্গলিনটা, ওর আশের গুঁড়োয় ছড়িয়ে দিচ্ছে লোকটা। কি নিষ্ঠুর, নির্মম। আমার আর এ দৃশ্য সহ্য হচ্ছিল না, গর্জে উঠলাম, থামুন, কি হচ্ছে এসব? লোকটার ভয়ঙ্কর চোখগুলোর সাথে সাথে আমার দিকে পড়ল। কে তুই? আমি থমকেছি, কি জবাব দেব? ঠিক তখনই পিছন থেকে সজোরে ধাক্কা, আমি ছিটকে পড়লাম সামনে। এটাকে এক্ষুনি জবাই করো গুরু। পঞ্চা, এটা কে? আমি পিছনে ঘুরতেই চমকে উঠলাম। দামি রেশমের রঙিন কাপড়, গা ভর্তি সোনা পরিহিত লোকটাকে চিনতে আমার একটুও ভুল হলো না। লাইনের ধারের সেই লোক। লোকটা প্রচন্ড ক্ষুব্ধ স্বরে বলল, আর বলো না গুরু, বেটাকে কোনোদিন দেখিনি এ চত্বরে। লাইনের ধার দিয়ে আসার সময় একটু আগুন চেয়েছিলাম বিড়ি ধরাবো বলে, বললে নেই। তারপর মালটা রেখে একটু আগুন খুঁজতে গেছি, এসে দেখি মাল গায়েব। ব্যাস, মাথায় রক্ত চলে গেছে, কোথাও খুঁজে পাইনি। শেষে পড়ি মরি করে এখানে এসে দেখি এই কাণ্ড। এটাকে এক্ষুনি মেরে ফেলো বলে দিচ্ছি। এই যে মেঘনা চাইতেই জল রে। আমার তো এরকমই একজনের দরকার ছিল। ও ব্যাটার থেকে সব শক্তি নিয়ে নিয়েছে, এবার এর থেকে নেওয়া শুরু করব। আমি হব সর্বশক্তিমান। মনে মনে নিজেকে দুষলাম। অর্থের লোভের জন্য শেষে এই বিপদে পড়তে হলো আমায়। কিন্তু এখানে না এলে যে জানতেই পারতাম না এখানে এরকম অকৃতকার্য হচ্ছে। যাই হোক, এসব আমায় বন্ধ করতেই হবে, সে যেমন ভাবেই হোক, নয়তো এরকম হাজারো প্রাণী ওরা মারবে। আমি উঠে শক্ত হয়ে দাঁড়ালাম, উদ্ধত কণ্ঠে বললাম, শোনো, তোমরা যা করতে চাও আমি মেনে নেব, কিন্তু শেষবারের জন্য আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে। কি ইচ্ছা তোর? আমায় দেখাতে হবে পঞ্চা কিভাবে এসব দুর্লভ প্রাণীদের ধরে আনে। না গুরু, এর কথা একদম বিশ্বাস করো না। এ বেটা খুব সেয়ানা। বেশি কথা নয়, দেখিয়ে দে। আচ্ছা গুরু। পঞ্চা পকেট থেকে একটা আয়না বের করলো। এই দেখো, এই আয়না হলো মায়াবী আয়না। এটা দিয়ে ইচ্ছে করলে যেথায় খুশি তুমি যেতে পারো, জঙ্গল, পাহাড়, সমুদ্র। এটা দিয়ে সব কটাকে পাকড়াও করি। আর তোমার পোশাক, ওটা কি করে পরিবর্তন হলো? এখানে যা কিছু সবই মায়াবী। দুটোকে অট্টহাস্যে হাসতে শুরু করলো। এই সুযোগ তিলদণ্ড দেরি না করে পঞ্চার হাত থেকে আয়নাটা ছো মেরে নিয়ে ছুঁড়ে ফেললাম মাটিতে। সঙ্গে সঙ্গে চুরমার হয়ে গেল সে আয়না। দুজনে প্রচন্ড ক্ষোভের দৃষ্টি নিয়ে তাকালো আমার দিকে। পঞ্চা বলল, দেখেছো গুরু, এই ব্যাটা কিরকম? ব্যাস, অনেক হয়েছে, একে এক্ষুনি শেষ করতে হবে। বলেই একটা বড় ভোজালি তুললো লোকটা। ভয়ে আমার সমস্ত চুল খাড়া হয়ে গেল। কি করবো এখন? হঠাৎ মনে এলো পাশের ঘর থেকে একটা ছোট কেমিক্যালের বোতল পকেটে নিয়ে এসেছিলাম আগেই। সেটা বের করে ছুঁড়ে দিলাম সামনের দিকে। সে কেমিক্যাল আগুনের স্পর্শে আসতেই তৎক্ষণাৎ সারা ঘর জ্বলে উঠলো দাউ দাউ করে। সারা ঘরে আগুন আর ধোঁয়া। আমি কোন রকমে অতি কষ্টে বাইরে বেরিয়ে এলাম। ভিতর থেকে পঞ্চা আর ওই লোকটার আর্তনাদ ভেসে এলো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমার ভাবনার অবকাশ নেই। এগিয়ে গেলাম। যেতে যেতে পাশের ঘরের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম কোথায় সেসব মোহর উধাও হয়ে গেছে। কেমিক্যালে রাখা সেই প্রাণীরাও আর নেই। তৎক্ষণাৎ হঠাৎ কম্পন শুরু হলো। ভূমিকম্প হচ্ছে নাকি? বাড়ির পরিকার থেকে ইট, বাড়ি, চুন, সুরকি সমস্ত খসে পড়তে লাগলো। সর্বনাশ, বাড়িটা ভেঙে পড়বে এক্ষুনি মনে হয়। আমি তড়িঘড়ি নিচের দিকে নামলাম। কাউকে দেখতে পেলাম না। সোজা সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর কিছুক্ষণের মধ্যে নিশ্চিত বাড়িটা ভেঙে পড়বে। পঞ্চার কথাটা মাথায় এলো। এখানে সব মায়া, বুঝলে? বাইরে ভোরের আলো ফুটেছে চারদিকে। ঝড় থেমে গেছে। আমি বাড়ির পথে রওনা দিলাম। মনে মনে ভাবলাম, চাকরিটা তো খোয়ালাম কাল রাতে, এবার কি করব? রেল লাইনের কাছে আসতে কিছু লোক ঝুপড়ি থেকে বেরিয়ে আলোচনা করছিল শুনলাম।
কাল রাতে কোন বড় মনের মানুষ আমাদের দুয়ারে ইলিশ আর চিংড়ি মাছ ফেলে গেছে। ওর ভালো হবেই, দেখে নিও। ব্যাস, উত্তর পেয়ে গেছি। নিজেকে অনেক অনেক বড় লোক মনে হচ্ছে।